রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনেতা, তার মৃত্যু হয়েছে শুটিং করতে গিয়ে তালসারিতে। যে মৃত্যুকে কেন্দ্র করে একটা বিশাল বিতর্ক দানা বেঁধেছে যে যেখানে শুটিং হচ্ছিল সেখানে সমস্ত কিছু প্রপার পারমিশন নেওয়া ছিল কিনা, কারণ সেখানে সমুদ্রের জলে তিনি ডুবে গিয়ে দীর্ঘক্ষণ জলের মধ্যে পড়ে থাকা অবস্থাতে তার মৃত্যু হয়। যে ময়নাতদন্তের রিপোর্ট আমরা দেখেছি সেখানে বলা ছিল যে তার মৃত্যু হয়েছে এক্সেসিভ পরিমাণে জল এবং বালি তার ফুসফুস সহ একাধিক শরীরে একাধিক অংশে সেটা ঢুকে যাওয়ার ফলে, এমনকি পাকস্থলীতেও সেই বালি ভরে যাওয়ার ফলে তার মৃত্যু হয়। এবং এই মর্মান্তিক মৃত্যুর জন্যে দায়ী করা হচ্ছে যে প্রযোজনা সংস্থা যার যার অধীনে তিনি যে সিরিয়ালটি শুটিং সেখানে করতে গিয়েছিলেন, সেই প্রযোজনা সংস্থার দিকে অভিযোগ আনা হয়েছে। কেন না, এই যে শুটিং হচ্ছিল সেখানে নাকি পর্যাপ্ত পরিমাণে পারমিশন নেওয়া হয়নি, আর সেই কারণেই সেখানে এই রাহুল অরুণোদয় ব্যানার্জি তাকে উদ্ধার করার জন্য সঠিক মানুষ, অর্থাৎ যার হাত ধরে প্রাণ বাঁচতে পারে, অর্থাৎ সমুদ্রের ধারে যে নুলিয়ারা থাকে বা প্রশাসনের তরফের যে পারমিশন, সেখানে প্রপার যদি মানে যারা রেস্কিউ টিম থাকে তাদের অনুপস্থিতিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলা হচ্ছে। এই নিয়ে একটা তদন্ত শুরু হয়েছে এবং সেই তদন্তটা যাতে নিরপেক্ষ হয় সেই দাবি তোলা হয়েছে অভিনেতা অভিনেত্রীদের তরফে, এবং যারা কলাকুশলী থেকে শুরু করে টেকনিশিয়ানস আছেন তাদের প্রত্যেকের তরফেই এই দাবি তোলা হয়েছে। আজ অর্থাৎ 7ই এপ্রিল, আজ যারা কলাকুশলী থেকে টেকনিশিয়ানস যারা রয়েছেন তারা প্রত্যেকেই একটা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। কিসের জন্য না, তাদের নিজেদের কর্মক্ষেত্রের নিরাপত্তার দাবিতে। পরবর্তী সময়ে দফায় দফায় মিটিং হয়, সেই মিটিং এ সিদ্ধান্ত হয় যে এই এই যে নিরাপত্তা জনিত বিষয়গুলো সেগুলোকে খতিয়ে দেখা হবে, সেই বিষয়গুলোকে নিশ্চিত করা হবে যাতে প্রত্যেকটা ক্ষেত্রে সেই নিরাপত্তা কর্মীরা পান এবং কলাকুশলীরা পান। সেটা তার পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হবে, সেই বিষয়টিও দেখা হবে। এছাড়া যেটা হয়েছে যে আরো বেশ কিছু প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু মূলত যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা হয়েছে বা যে বিষয়টা নিয়ে একটা কনসেনসাসে পৌঁছানো গেছে এবং যার ফলে কর্মবিরতি একদিনে মানে অনির্দিষ্টকালের বদলেই একদিনেই সেই কর্মবিরতি উঠে গেছে, তা হলো কর্মক্ষেত্রে নিরাপত্তা। রাহুল অরুণোদয় ব্যানার্জি তার মৃত্যু এই পার্টিকুলার বিষয়টাকে চোখে আঙুল দিয়ে কার্যত দেখিয়ে দিয়ে গেছে, এবং সেই চাপে পড়েই আজকে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কিন্তু শুধুমাত্র কি নিরাপত্তা জনিত বিষয়টা এই অভিনেতা অভিনেত্রী বা এই যে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড সেইখানেই জড়িত, সেই জায়গাতেই শুধুমাত্র আবদ্ধ রয়েছে এই নিরাপত্তা জনিত বিষয়টি? তা কিন্তু নয়। নিরাপত্তাজনিত বিষয় কিন্তু সমস্ত কর্মক্ষেত্রে সমস্ত জায়গায় প্রয়োজন। সেই জায়গাগুলোতে কিছু জায়গায় প্রতীকী নিরাপত্তার বিষয় রয়েছে, কিছু জায়গায় সেই নিরাপত্তাজনিত বিষয়ই নেই। কিভাবে সেই নিরাপত্তা আনা যায়, কোন জায়গায় গাফিলতি রয়েছে, কতটা গাফিলতি রয়েছে, নিরাপত্তা শুধু শারীরিক নাকি মানসিকও প্রয়োজন, সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো, সেই বিষয়গুলোকেই আমরা আজকে জানবো। নমস্কার, আমি অনিরুদ্ধ। এই যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম যে রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যু, এই মৃত্যুটা গোটা রাজ্য জুড়ে একটা ভয়ঙ্কর রকমের নাড়া দিয়েছে সকলের মনে, কারণ একটা 42 বছরের অভিনেতা, তিনি মানুষ হিসেবে যথেষ্ট প্রত্যেকের সঙ্গে খুব সাবলীল ছিলেন, তিনি মানুষ হিসেবে সবাইকার খুব কাছের ছিলেন, অভিনেতা হিসেবে তো বটেই। তিনি সমস্ত কলাকুশলী থেকে শুরু করে যারা টেকনিশিয়ান থেকে শুরু করে রাজনৈতিক মহল সমস্ত জায়গায় তিনি ছিলেন অত্যন্ত পরিচিত একটা নাম। নানান বিষয় নানান সময় তিনি রাজনৈতিক মতাদর্শে, একটি পার্টিকুলার রাজনৈতিক মতাদর্শে তিনি বিশ্বাসী
ছিলেন, কিন্তু সেই সমস্ত কিছুকে ছাপিয়ে মানুষ রাহুল তিনি সকলেরই প্রিয় ছিলেন। তার মৃত্যু প্রশ্ন তুলেছে যে আদৌ কি সেখানে নিরাপত্তা ছিল, যে শুটিং হচ্ছিল সেখানে কি নিরাপত্তা ছিল? ছিল না। বারবার করে সেখানকার মানুষের কথাতে বা সেখানে প্রশাসনের কথাতে দেখা যাচ্ছে যে কোনো রকমের নিরাপত্তা জনিত পারমিশন সেখানে নেওয়া ছিল না। এবং এখানেই প্রশ্নটা তোলা হয়েছে, এই যারা কলাকুশলী থেকে টেকনিশিয়ানসরা রয়েছেন তারা বারবার প্রশ্ন তুলছেন, আমরা বিভিন্ন জায়গায় যে অভিনয় করতে যাই, বিভিন্ন লোকেশনে যে অভিনয় করতে যাই, সেখানে সব জায়গায় অলমোস্ট একই সমস্যার সম্মুখীন তারা হন। কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা কিনা একদম হয়তো সেই সবার থেকে উপরের সারিতে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু ব্যক্তিগত নিরাপত্তা জনিত ব্যবস্থা করা হয়। এটা ছাড়া সাধারণভাবে যে সিরিয়াল হোক বা ছোট ছোট যে ওয়েব সিরিজ থেকে শুরু করে একাধিক ছবির যে শুটিং হয় সেখানে অনেক ক্ষেত্রে এই নিরাপত্তা জনিত ব্যবস্থাটা থাকে না। সেখানে অনেক ক্ষেত্রে আমরা একটা খুব টার্ম শুনতে পাই যে গুপি শুট করা হচ্ছে। এই গুপি শুটের ক্ষেত্রেও প্রসঙ্গটা কি না, সেটা লুকিয়ে সেই শুটিং করা, অর্থাৎ প্রশাসন থেকে শুরু করে সেখানকার যারা স্থানীয়রা তাদেরকে না জানিয়ে সেই শুটিং করা। তাতে কি হবে, যেমন লোক কম নিয়ে শুটিং করা যাবে, তেমনি বড় রকমের আর্থিক যে বিষয়টা সেটাকে ইনভলভ করানোর প্রয়োজন পড়বে না। এর ফলস্বরূপ যেটা হয় যে অনেকটা কম বাজেটে সেই কাজটা সেরে ফেলা যায়। আর এখানেই কিন্তু নিরাপত্তার প্রসঙ্গটা চলে আসে, যে সে যেটা রাহুলের ক্ষেত্রে যে বিষয়টা হলো যে সম্ভবত সেখানে গুপি শুট হচ্ছিল বলেই মনে করা হচ্ছে, এবং সেখানে সে লুকিয়ে লুকিয়েই শুট করা হচ্ছে, কোথাও কোনো পারমিশন নেওয়া হয়নি, পুলিশের পারমিশন বা যারা আর কি সেখানে সমুদ্রের জলে যেহেতু শুট করার বিষয় ছিল সেটা নিয়ে কোনো পারমিশন বা সেখানে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়নি, যেটা কিনা কোনো বিপদ হলে পরে সেখানে রক্ষা করা যেতে পারে। লীনা গঙ্গোপাধ্যায় তার যে প্রযোজনা সংস্থা, সেই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে প্রশ্ন উঠেছে যে তারা কিভাবে কাজ করছেন। অনেকেই সেই প্রযোজনা সংস্থার সঙ্গে আর কাজ করতে চাইছেন না বা তারা সম্পূর্ণভাবে বয়কট করেছেন সেই প্রযোজনা সংস্থাকে, যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারে একটা নিরপেক্ষ তদন্তের প্রসঙ্গ উঠে আসে। সেই বিষয়গুলো তো রয়েছেই, কিন্তু এই যে যে হাওয়া, যে আগুন একটা উঠেছে, যে আগুনটা রাহুলের মৃত্যুর পরে প্রশ্নচিহ্ন হিসেবে সামনে এসেছে, সেই আগুনটা বহু আগের থেকেই বিভিন্ন সংস্থায়, তা সে কর্পোরেট সংস্থা হোক, এক মালিকি সংস্থা হোক বা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় এই ধরনের আগুন বারবার ওঠে, আবার বারবার নিভেও যায়। কিছু ক্ষেত্রে কিছু পোশাকি এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে, যেরকম আমরা জানি যে মহিলাদের ক্ষেত্রে পশ টিম আছে কর্পোরেট সেক্টরে, যেখানে কিনা তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এই ধরনের কোনো ঘটনা ঘটলে পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এই ধরনের প্রসঙ্গ বলা হয়। অথবা কর্মক্ষেত্রে কোনো হ্যাজার্ডাস কোনো কিছু ঘটলে পরে তার জন্য গ্রুপ টার্ম ইন্স্যুরেন্সের ব্যাপার রয়েছে, সেটা তাদের যদি কোনো ধরনের বড় রকমের দুর্ঘটনা হয় বা প্রাণহানি ঘটে তখন সেখান থেকে টাকা পায়, কিন্তু সেটাও পেতে গিয়ে কার্যত কালঘাম ছোটে তাদের পরিবারের ক্ষেত্রে। কিন্তু প্রসঙ্গ হলো গিয়ে যে মৃত্যুর পর কি পাওয়া যাবে বা তার পরিবার কি পাবে না পাবে সেই প্রসঙ্গ নয়। যারা চাকরি করছেন বিভিন্ন সেক্টরে তাদের ক্ষেত্রে, তারা যখন কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে নিরাপত্তা জনিত ব্যবস্থাটা কতখানি থাকছে। এই নিরাপত্তা আরো একটা বড় প্রশ্ন তুলে দেয় যে এই নিরাপত্তা কি শুধু শারীরিক, মানসিক কি নয়? এই যে আমরা প্রতিনিয়ত যেখানে চাকরি করি সেখানে যে দৌড়টা আমাদের দৌড়তে হচ্ছে, যে কনস্ট্যান্ট প্রেসারের মধ্যে কাজ করতে হচ্ছে, যে মানসিক চাপের মধ্যে কাজ করতে হচ্ছে, সেখানেও তো নিরাপত্তার প্রয়োজন। কারণ প্রতি মুহূর্তে সেই কোম্পানি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার পাশের টেবিলে বসা যে আপনার সহকর্মীটি রয়েছেন তিনি আপনার থেকে এগিয়ে যাচ্ছেন, তাই আপনাকেও ছুটতে হবে। তা সে আপনি শারীরিকভাবে সেই দিনকে সক্ষম থাকুন বা না থাকুন, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট।
তারা শুধুমাত্র একটাই বিষয় আপনাকে বলেন যে আপনার টার্গেট কেন ফুলফিল হয়নি। প্রতিটি ক্ষেত্রে, তা সে সেলস হোক, তা সে কর্পোরেট সেক্টরে বিভিন্ন চাকরি হোক, তা সে টেকনিক্যাল বিষয় হোক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক, যে সেক্টরেই কাজ হোক না কেন, এমনকি সেটা ডেটা কালেকশন থেকে শুরু করে বিভিন্ন যে সেক্টর রয়েছে, সমস্ত জায়গায় একই নিয়ম। আপনি যদি বেস্ট পারফরমেন্স একটা পার্টিকুলার দিনে না দিতে পারেন, পরের দিনে আপনার বিরুদ্ধে মেল আসতে পারে, আপনার বিরুদ্ধে প্রশ্ন উঠে আসতে পারে যে আপনি কিন্তু পারফর্ম করতে পারছেন না। হতেই পারে সেই পার্টিকুলার দিনে সেই মানুষটি শারীরিকভাবে সক্ষম ছিলেন না, হতেই পারে সেই পার্টিকুলার দিনে সেই মানুষটি বাড়িতে কোনো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, হতেই পারে সেই দিনকে সেই মানুষটি রাস্তায় আসতে গিয়ে এতটাই এক্সস্টেড হয়ে গিয়েছেন যে তিনি কর্মক্ষেত্রে ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারেননি। এক্ষেত্রে তো তাকে মানসিকভাবে হ্যারাস করা হচ্ছে। এখানেও তো আসছে নিরাপত্তার প্রসঙ্গ। সেই মানুষটা প্রত্যেক দিন যেভাবে মানসিক হ্যারাসমেন্টের শিকার হন, তারপরে তিনি ডিপ্রেশনে, তারপরে তিনি মানসিক অবসাদে এমন ভাবে লিপ্ত হয়ে যান যে বহু ক্ষেত্রে দেখা গেছে যে তারা সুইসাইডের পথ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্টেপ তারা নিয়েছেন। এখানেও তো সেই একই ব্যাপার, গাফিলতি। গাফিলতির বিরুদ্ধে নিরাপত্তা কোথায়? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে, এই প্রশ্নটা বারবার থাকছে। আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখি, তারা কি করেন, তারা নিজেদের এই ভোটের সময় প্রচার পর্ব সারেন, তারা মানুষের কাছে গিয়ে নানান ধরনের প্রতিশ্রুতি দেন, তারপরে তারা পার্লামেন্টে যান, তারা বিধানসভায় যান, সেখানে গিয়ে নানান ধরনের আইন প্রণয়ন করেন, কিন্তু সমস্ত আইনের মধ্যে প্রতিটি ক্ষেত্রে একটা করে ফাঁক রেখে দেন, যাতে সেই আইনকে বাইপাস করে যারা অসৎ ভাবে কার্যসিদ্ধি করতে চায় তারা যাতে সেটা করতে পারে। আইন আছে, আইনি ব্যবস্থায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু সর্বক্ষেত্রে সেই ব্যবস্থা কি কার্যকর হয়? সেই ব্যবস্থাকে আদৌ কোনো সুষ্ঠু সুরাহা নিয়ে আসতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা আসে না। তাহলে এতটা সমস্যা এই সমস্ত সংস্থাগুলোতে বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে সব জায়গায় থাকতো না যদি সবকিছু নিয়ম মাফিক চলতো। দুজন কলাকুশলী বা দুজন যারা টেকনিশিয়ান রয়েছেন, তারা এই মাঠে নেমে আন্দোলন করেছেন, কর্মবিরতির ডাক দিয়েছেন, তার ফলে কিছু সিদ্ধান্ত হয়েছে। বাকিদের ক্ষেত্রে সেই সুযোগটাই তো নেই। কেন্দ্রীয় সরকার আইন এনে দেশের যে ট্রেড ইউনিয়ন গুলো, তাদের ভূমিকা কার্যত শেষ করে দিয়েছেন। যে সমস্ত সংস্থাগুলো, কর্পোরেট সংস্থাগুলো রয়েছে বা এই এক মালিকি বা পার্টনারশিপ বিজনেস যেগুলো রয়েছে, সেখানে যারা কর্মচারীরা রয়েছেন, তারা কোনো মতে কোনো পরিস্থিতিতে কোনো তাদের উপরে যে মানসিক অত্যাচার বা কোনো ধরনের কোনো অত্যাচারের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলতে পারবেন না, আইন করে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই যে জিনিসগুলো করা হয়েছে, এর ফলে কি হচ্ছে না, মানুষ প্রতিবাদ করতে পারছেন না। শুধু তাই নয়, এমন আইন আনা হয়েছে যে মালিক পক্ষ তারা চাইলেই যে কোনো মানুষের চাকরি মুহূর্তে খেয়ে দিতে পারেন। তাহলে ভয়ের চোটে অনেক ক্ষেত্রে অনেকে কিছু বলতে পারছেন না। তাহলে এগুলো কি হ্যাজার্ড নয়? এগুলো কি টর্চার নয়? এগুলো কি কর্মক্ষেত্রে আপনার যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে লঙ্ঘিত করছে না? আমরা প্রশ্ন তুলতে ভয় পাচ্ছি, কারণ প্রশ্ন করলেই সেই মানুষটার আর পরের দিন চাকরি থাকবে কিনা সন্দেহ। তাহলে কোথায় আমরা এগোচ্ছি? নিরাপত্তা কি শুধু কলাকুশলীদের জন্যই আবদ্ধ? নিরাপত্তা প্রতিটি মানুষের প্রয়োজন, যারা চাকরি করছেন, যারা বিভিন্নভাবে, এমনকি শুধু অর্গানাইজ সেক্টরে কেন বলবো, আনঅর্গানাইজ সেক্টরে যারা ইট বয়ে নিয়ে বাড়ি তৈরি করছেন, তার ক্ষেত্রে যদি একটা ইট তার মাথা থেকে খসে পড়ে তার শারীরিকভাবে কোনো সমস্যা তৈরি হয়, সেটার ক্ষেত্রে কি আছে? পরের দিন থেকে তো তাকে কাজে রাখবে না, কারণ সে অপাহিজ বলে তাকে বাতিল করে দেওয়া হবে, তাকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হবে। কোথায় সেই নিরাপত্তা? আইন কোথায় রয়েছে যে সেই আইন স্ট্রংলি বলবৎ করা সম্ভব হবে? আইন আছে কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আইনের প্রভিশন রয়েছে, কিন্তু এই
করাপশন, নেপোটিজম, এই আইনি চক্কর সমস্ত কিছু পেরিয়ে প্রতিটা মানুষ কি সেই আইনি লড়াই লড়ে তাদের যে অধিকার সেটাকে ছিনিয়ে আনতে পারে? পারে না। বেশিরভাগ ক্ষেত্রে আমি যদি ধরে নিই প্রায় 80% ক্ষেত্রে সেই আইনকে সঠিকভাবে প্রণয়ন করা সম্ভব হচ্ছে না। কারণ যেমনটা বললাম যে আইনের ফাঁক রয়েছে প্রচুর। আমরা কেন এই প্রশ্ন তুলতে পারি না যে কবে আমরা প্রতিটি ক্ষেত্রে, শুধু শারীরিক নয় মানসিকভাবেও নিরাপত্তা জড়িত সমস্ত কিছুকে সঠিক জায়গায় রেখে আমাদের কর্মক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে কাজ করতে পারবো। বিভিন্ন কর্পোরেটে আপনারা যখন চাকরি করতে যাবেন না, আপনাকে এইচআর এর তরফ থেকে যেদিনকে আপনি অনবোর্ড হবেন সেদিনকে বলা হয় ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। সত্যি কি ফ্যামিলি তারা? তারা কি মনে করেন ফ্যামিলি? ফ্যামিলিতে তো কোনো কম্পিটিশন থাকে না। আপনি আপনার পরিবারের মধ্যে আপনার সন্তানের সঙ্গে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে, বাবা মায়ের সঙ্গে আপনি কি কম্পিটিশনে লড়েন? নিশ্চয়ই নয়। তাহলে ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি বলার পরে কেন আপনার পাশের টেবিলে বসে থাকা সহকর্মীর সঙ্গে আপনাকে কম্পিটিশনে লড়িয়ে দেওয়া হয়? এখানে কি নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে না? সেই মানুষটাকে নিজের মতন করে ভালোবেসে কাজ করতে পারছে না, কিভাবেই বা করবে? আপনার তো নিরাপত্তাই নেই। আজকে আপনার চাকরি রয়েছে, কাল আপনার চাকরি নাও থাকতে পারে। কি কারণে না থাকতে পারে? কখনো বলা হয় আপনার পারফরমেন্স, কখনো সেইটুকুন বলার মতনও কোনো রকমের কোনো যে বদান্যতা সেটা পর্যন্ত দেখায় না আপনার সংস্থা। কোনো এইচআর এর এতটা সাহস নেই যে তারা কোম্পানি লাইনকে ছাড়িয়ে আপনার জন্য মানবিক হয়ে উঠবে। সেটাও হয় না কখনো, কারণ তার চাকরিটিও তার কাছে প্রিয়। তিনি যদি কোম্পানি লাইনের বাইরে একটা কথা বলেন, পরের দিন তার চাকরিও নিরাপদে থাকবে বলে মনে হয় না। এই কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণভাবেই আপেক্ষিক। এই আপেক্ষিকতাকে ছাড়িয়ে আমরা কি আদৌ বেরিয়ে আসতে পারবো? আমাদের মতন এরকম একটা গণতান্ত্রিক দেশে আমরা কি এইটুকুন এক্সপেক্ট করতে পারি না যে ল মেকাররা এমন একটা আইন আনবেন যে আইনের বলে শুধুমাত্র মানে শারীরিক নিরাপত্তা কর্মক্ষেত্রে নয়, মানসিক নিরাপত্তাও সমানভাবে সেখানে থাকবে। এই বিষয়টা তো আমরা দাবি করতেই পারি, এই বিষয়টা তো আমরা আমাদের সরকারের কাছে চাইতেই পারি। আদৌ কি এই প্রসঙ্গে কোনো আইন আছে? যদি থাকে সুষ্ঠু স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে আলোচনা করুন, আমাদেরকে জানান কি আইনের মাধ্যমে এই প্রসঙ্গগুলো সামনে আনা যায়। আমাদেরকে জানান আপনারা কি ধরনের হ্যাজার্ড ফেস করেন আপনাদের কর্মক্ষেত্রে। কমেন্ট করুন, আমাদেরকে বলুন, আমাদেরকে আপনাদের গল্প। আমরা সেগুলো আবারও পরবর্তী পর্বে তুলে ধরব। ততদিন পর্যন্ত দি এজ ডিজিটাল চ্যানেলটি ফলো করুন, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের উপর চোখ রাখুন। আমরা এই ধরনের আপডেট এনে দেবো আপনাদের সামনে। ভালো থাকুন।